প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর 2026 সালের নতুন বইয়ের আলোকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস তোমাদের সাথে নিয়ে আসলাম। তোমাদের সাথে গণিত ক্লাস নিয়ে আলোচনা করার জন্য, গণিতের অঙ্ক সলিউশন নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সাথে চলে আসলাম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি তোমাদের এখন থেকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসটা রেগুলার তোমাদের কাছে দিব। আশা করি তোমরা এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হবে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, ক্লাসগুলো করবে এবং অঙ্কগুলো বুঝে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। তাহলে চলো বেশি আলোচনা না করে আর আমরা একটু আমাদের নতুন বই 2026 সালে আমরা জানি যে বইয়ের মধ্যে কিছু পরিবর্তনও করছে। তো নতুন বইটা কেমন করছে একটু দেখি, এরপরে এই বইয়ের আলোকে আমরা একটু আলোচনা করব। তোমাদের 2026 সালের বই হয়তো তোমরা অনেকেই হাতে পেয়েছো, আবার অনেকে হয়তো পাওনি এখনো স্কুল থেকে। যারা পাওনি হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, দিয়ে দিবে। এই মাসের মধ্যেই সকল স্কুলে বইগুলো মোটামুটি দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের 2026 সালের সপ্তম শ্রেণীর নতুন গণিত বই। এখানে আমরা দেখতে পাচ্ছি গণিত সপ্তম শ্রেণী, উপরের পৃষ্ঠাটা এরকম করছে। এখানে কিন্তু দেখো 2026 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, মানে একটু কিছু পরিবর্তন করছে 2026 সালে। এখানে সূচিপত্র চলে এসেছে। আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট অধ্যায় কতগুলো দিয়েছে তোমাদের এই বইয়ে। 11টা অধ্যায়। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা অধ্যায় দিছে। আমরা একটু অধ্যায়গুলোর নাম পড়বো। দেখো প্রথম অধ্যায় দিছে মূলদ ও অমূলদের সংখ্যা, দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায় পরিমাপ, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, ষষ্ঠ অধ্যায় দিছে বীজগণিতীয় ভগ্নাংশ, সপ্তম অধ্যায় সরল সমীকরণ, অষ্টম অধ্যায় সমান্তরাল সরল রেখা, নবম অধ্যায় দিছে ত্রিভুজ, দশম অধ্যায় দিছে সর্বসমতা ও সদৃশতা, একাদশ অধ্যায় দিছে তথ্য উপাত্ত। আচ্ছা, এইখানে কিছু অধ্যায়ের সাথে আমরা তোমরা পরিচিত, কারণ 6-এ হয়তো তোমরা কিছু অধ্যায় করে আসছো। তো এই কারণে তোমরা কিছু অধ্যায়ের সাথে এখানে পরিচিত, এবং কিছু অধ্যায় তোমাদের কাছে নতুন লাগতে পারে। কিছু অধ্যায় তোমরা হয়তো করোনি, নতুন করবে সপ্তম শ্রেণীতে। তো ক্লাস 6-এ তোমরা ধারণা অলরেডি পেয়ে গেছো যে এখানে হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে বীজগণিত মানে গণিতের কয়েকটা ভাগ হয়: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর পরিসংখ্যান। তো এই যে সবার শেষে যে 11 অধ্যায়টা তথ্য উপাত্ত, এটা হচ্ছে আমাদের পরিসংখ্যানের অধ্যায়, এটা আমরা সবাই জানি। আর উপরে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা অধ্যায় আমি একটু মার্ক করে দেখাই। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা অধ্যায় হচ্ছে পাটিগণিতের অধ্যায়, যেখানে আমাদের বাংলায় লিখিত প্রশ্ন করা থাকা হয় এবং আমাদের বাংলায় লিখিত প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। এগুলো হচ্ছে আমাদের পাটিগণিত। এরপরে হচ্ছে আমাদের কিছু অধ্যায় আছে বীজগণিতের, আমি একটা একটু লাল মার্ক দিয়ে দেখাচ্ছি। দেখো এই যে চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম অধ্যায়টা আবার এরকম। দেখো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই কয়টা অধ্যায় হচ্ছে বীজগণিতের অধ্যায়। সমান্তরাল সরল রেখা অষ্টম অধ্যায় থেকে দেখো অষ্টম, নবম, দশম, এই কয়টা অধ্যায় হচ্ছে আমাদের জ্যামিতির অধ্যায়। এরপরে 11 অধ্যায়টা হচ্ছে আমাদের পরিসংখ্যানের অধ্যায়। এখন হয়তো তোমাদের অনেকের কাছেই এমন হইতে পারে যে পাটিগণিত সহজ লাগে বা পাটিগণিত সহজেই বুঝতে পারো। অনেকের কাছে এমন আছে যে বীজগণিত সহজেই বুঝতে পারো, বীজগণিত অঙ্ক সহজ লাগে।
অনেকের কাছে হয়তো জ্যামিতি ভালো লাগে, অনেকের কাছে পরিসংখ্যান। পরিসংখ্যান আমরা জানি যে মোটামুটি আমাদের সবার কাছেই ভালো লাগে, তাই না? কারণ পরিসংখ্যানের অঙ্কগুলো একটু সহজ হয় এবং এখান থেকে আমরা সবাই কোশ্চেন করতে পছন্দ করি। আর তাছাড়া বিভাগ অনুযায়ী কোশ্চেন করা হয়, যেহেতু এখানে তোমরা 6 যেহেতু পরীক্ষা দিয়ে আইছো, তোমরা জানো যে গণিতের প্রশ্নটা কিন্তু 4টা বিভাগে থাকে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর হচ্ছে পরিসংখ্যান। যেহেতু 4টা বিভাগ থেকেই আমাদের কোশ্চেনের অ্যান্সার করা লাগে, এই জন্য আমাদের সবগুলো নিয়মের অঙ্কই দেখতে হবে। বাকি আমাদের কারোর কারোর কাছে হয়তো এক একটা সহজ লাগে, করতে ভালো লাগে, এই জন্য আমরা পছন্দ করি। তো আমরা ক্লাসটা শুরু করব আজকে বীজগণিত বিভাগ দিয়ে। আমরা একটা ক্লাসে বীজগণিত বিভাগ করব, বীজগণিত বিভাগের অঙ্ক শেষ হলে আমরা আরেকটা ক্লাসে পাটিগণিত করব। এরপরে পাটিগণিত বিভাগ শেষ হলে আমরা আরেকটা ক্লাসে জ্যামিতি নিয়ে আলোচনা করব, আরেকটা ক্লাসে আমরা তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা বিভাগ থেকেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে শেষ করব। আশা করি তোমরা সবগুলো ক্লাস দেখে সবগুলো বিভাগের অঙ্কগুলোই খুব সহজভাবে বুঝতে পারবে। এখান থেকে খুব সহজভাবে এখানে বুঝাই দেওয়া হবে, তোমরা রেগুলার ফলো করতে থাকো, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। তাহলে বীজগণিতের তোমাদের এখন একদম স্টার্টিং ক্লাস হবে, যেহেতু তোমরা নতুন বই হাতে পাইছো। শুরু থেকে তোমরা যদি একটু ভালো করে দেখো, চতুর্থ অধ্যায়টা হচ্ছে বীজগণিতের প্রথম অধ্যায়, তাহলে তোমরা শুরু থেকে দেখলে তোমরা খুব স্মুথলি অঙ্কগুলো পরবর্তীতে করতে পারবে। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি চতুর্থ পৃষ্ঠাতে আলোচনা করার জন্য। চতুর্থ পৃষ্ঠা আমাদের কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। তাহলে চলো আমরা একটু স্ক্রল করে 50 পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু বেশি চলে গেছি। দেখো, বীজগণিত চতুর্থ অধ্যায়, আমরা একটু এটাকে বড় করে নিচ্ছি, দাঁড়াও, তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে নিলাম। এখানে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আচ্ছা, বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ সম্পর্কে কিছুটা ধারণা আমরা 6-এ পাইছি। তোমরা 6-এ বীজগাণিতীয় রাশির গুণ ভাগ করে আইছো, কিছুটা ধারণা সেখান থেকে থাকার কথা। এখানে ওই বীজগণিতিক রাশির গুণ ভাগের নিয়মটাই আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নতুন কিছু নিয়ম হয়তো তোমরা এখানে দেখতে পাবে, সেই নিয়ম অনুসরণ করে এখানে আরো কিছু অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখো শুরু করি। তাহলে এখানে অবশ্যই গণিত বইয়ের একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এখন এমন হয়েছে যে সৃজনশীল প্রশ্ন থাকে গণিতের, সেখানে ক নাম্বারে আমাদের ছোট্ট একটা অঙ্ক দেওয়া থাকে, অথবা সংজ্ঞা টাইপের কিছু একটা লেখা লাগে, কোনো কিছুর সংজ্ঞা চাইতে পারে প্রশ্নে। খ আর গয়ে কিন্তু আমাদের ব্রড অঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ বড় অঙ্ক দেওয়া থাকে। সেখানে কিন্তু আমাদের বড় অঙ্ক যেগুলো সাধারণত একটু বড় নিয়মের অঙ্ক যেগুলো দেওয়া থাকে সেগুলো প্রশ্ন করা হয়ে থাকে। এই জন্য খ আর গতে হচ্ছে আমাদের এর জন্য বইয়ের যে অনুশীলনীর এবং উদাহরণের বড় অঙ্কগুলো আছে বা অঙ্কগুলোর বিস্তারিত নিয়ম ভাবে আমাদের জানা লাগবে, ওগুলো আমরা প্র্যাকটিস করব অবশ্যই। আর এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে, যেখানে ছোট ছোট অঙ্কগুলো আমাদের প্রশ্ন করা হয়ে থাকে, ছোট ছোট অঙ্কের উত্তরগুলো আমাদের দেওয়া লাগে। এর জন্য কিন্তু উদাহরণের মধ্যে থাকা ছোট ছোট অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তাছাড়াও এই উদাহরণের মধ্যে অনুশীলনের আগে যে পড়াগুলো আমাদের দেওয়া থাকে বইয়ের মধ্যে, এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন করা হয়ে থাকে এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, এবং এমসিকিউ বা বহু নির্বাচনের মধ্যেও করা হয়ে থাকে। অঙ্ক ছোট ছোট নিয়মের যে অঙ্ক শর্ট টেকনিক গুলো আছে সেগুলো আমরা দেখবো। এখান থেকে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজেই বহু নির্বাচনের উত্তরগুলো কিন্তু দিতে পারবো। সবকিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলো, এখানে বীজগণিতিক রাশির গুণ, প্রথমেই দেখো 4.1 বীজগণিতিক রাশির গুণ নিয়ে আলোচনা করছে। গুণ আমরা সবাই মোটামুটি করতে পারি, সাধারণ যেই গুণ আছে। এখানে বীজগাণিতিক রাশির মধ্যে গুণটাও সাধারণ গুণের মতোই, দেখো, কিন্তু কিছু ক্ষেত্রে একটু পার্থক্য আছে। একটু মনোযোগ সহকারে দেখো তাহলে। এখানে গুণের বিনিময় বিধি, গুণের কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে
গুণের বিনিময় বিধি সম্পর্কে এখানে বলা হয়েছে। সাপোজ দুইটা সংখ্যা এখানে গুণ করা হয়েছে 2 আর 3। তোমরা দেখো 2 আর 3 গুণ করলে আমাদের কত হয়? 6 হবে। এখন আমি প্রথমে গুণ্য আর গুণক আমরা জানি, গুণ্য আর গুণকের স্থানটা যদি পরিবর্তন করে দিই, অর্থাৎ 2 ফার্স্টে দিছি, এখন 3 ফার্স্টে দিলাম, 3 গুণন 2 করি, তাহলে আমাদের মান কত হবে? 6। 2 গুণন 3 করলেও আমাদের মান 6 হবে, 3 গুণন 2 করলেও আমাদের মান 6 হবে। অর্থাৎ গুণ্য আর গুণকের স্থানটা যদি আমি পরিবর্তন করে দিই, গুণ্য আর গুণকের স্থানটা যদি আমি পরিবর্তন করে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের গুণফলের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বিনিময় করা হচ্ছে, অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করা হচ্ছে। এই জন্য বলা হয়েছে 2 ইন্টু, দেখো 2 ইন্টু 3 ইজিক্যাল টু 6, আবার 3 ইন্টু 2 ইজিক্যাল টু 6, অর্থাৎ যা গুণের বিনিময় বিধি। 2 ইন্টু 3 ইজিক্যাল টু 3 ইন্টু 2, এর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ 3। এই যে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটা সমান। এটার মানও 6, এটার মানও আমাদের 6, এই কারণে এই দুইটা সমান। এটা হচ্ছে গুণের বিনিময় বিধি বলে। এই সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? দেখো এখানে বক্সের মধ্যে, ছকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে বলে দিছে। তোমরা একটু দেখো, এ এবং বি যে কোনো দুটি বীজগণিতীয় রাশি হলে, এ বি যে কোনো দুটি বীজগণিতীয় রাশি হলে এ ক্রস গুণন বি ইজ ইকুয়াল টু বি ক্রস গুণন এ। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, যা গুণের বিনিময় বিধি। এই সংজ্ঞাটা কিন্তু তোমরা মনে রাখবে, মুখস্থ রাখবে, কারণ এটা কিন্তু আমাদের প্রশ্নে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে বলতে পারে যে গুণের বিনিময় বিধি কি। তাহলে কিন্তু আমাদের এই উত্তরটা দিতে হবে। তো এই যে ছোট ছোট ছকের মধ্যে আমাদের যে সংখ্যা করে দেওয়া আছে, এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে তোমরা। এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো মুখস্থ রাখার বিষয়টাও এমন না। তোমরা খুব সহজে এইটা কল্পনা রাখবে যে এই যে আমাদের গুণ এবং গুণকের যে স্থান বিনিময় করতেছি, এইটাই অ্যাকচুয়ালি গুণের বিনিময় বিধি, যেখানে এ আর বি দুইটা বীজগণিতীয় রাশি, এ ক্রস গুণন বি ইজিক্যাল টু বি ক্রস গুণন এ যদি করা হয়, অর্থাৎ গুণ্য আর গুণকের স্থান যদি বিনিময় করা হয়, তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই উদাহরণ কল্পনা করি কিন্তু তোমরা এটা বলতে পারবে। আচ্ছা, এরপরে আসছে গুণের সংযোগ বিধি। আচ্ছা, গুণের সংযোগ বিধি যেখানে হচ্ছে তিনটা মান এ বি সি, সাপোজ ধরো, বা এখানে যেটা উদাহরণ দিছে 2 3 ইন্টু 4। দেখো আমরা যদি একই রকম, অনেকটা একই রকম, দেখো শুধু এখানে তিনটা পদ ব্যবহার করা হয়েছে। এখানে কত বলছে? 2 ইন্টু 3, এর সাথে ব্র্যাকেটের বাইরে আবার 4 গুণ দিলাম, তাহলে আমাদের মানটা কত আসছে? 2 ইন্টু 3 করলে হচ্ছে 6 ইন্টু 4, 424 আসতেছে আমাদের, তাই না? এখন যদি আমরা এই দুইটাকে আলাদা করি, 2 ইন্টু 3 ইন্টু 4 কে, দেখো এখানে 2 কে বাইরে রাখলাম, 3 আর 4 কে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এখানেও কিন্তু অনেকটা আমরা দেখো বিনিময় করছি, বিনিময়ের মতনই কিন্তু আমাদের এখানেও করা হয়েছে। 2 ইন্টু 3 ইন্টু 4, 2 ইন্টু 3 ব্র্যাকেটের মধ্যে আছে, 4টা বাইরে রাখছি। ব্র্যাকেটের কাজটা যেহেতু আগে করা লাগে, ব্র্যাকেটের কাজটা আগে করলাম, 3 গুণ 6 গুণন 4 করলে 24 হচ্ছে। আবার 2 কে বাইরে রাখলাম, এবার 3 ইন্টু 4 কে ভিতরে রাখলাম, মান কিন্তু পরিবর্তন করিনি, 2 3 4 এই তিনটাই আছে, 2 3 4 এই তিনটাই। শুধু আমরা কি করলাম, 2 ইন্টু 3 করছিলাম ফার্স্টে, এবার 2 কে বাইরে রাখলাম, 3 আর 4 কে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে কি হবে? 2 ইন্টু 3 4 12, 12 দুগুণে 24। আমাদের দেখো গুণফলের মান কিন্তু সেম আছে, গুণফলের কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এইটাকেই যদি আমরা একটু এইভাবে কল্পনা করি, দেখো 2 কে এ ধরলাম, 3 কে বি ধরলাম, 4 কে সি ধরলাম, তাহলে কি হয়েছে? ফার্স্টে আমাদের এ গুণন বি গুণন সি, এইটার একটা মান পাইছি। এরপরে আমরা কি করছি? আমাদের এটা এ, 2 হচ্ছে এ, 3 হচ্ছে বি, আর 4 হচ্ছে আমাদের সি। তাহলে পরের বারে কি করলাম? এ গুণন ব্র্যাকেটের মধ্যে বি ক্রস গুণন সি করলাম, এটার আমরা মান পেলাম। তাহলে আমরা দেখলাম এখানে এ ক্রস বি গুণন সি এর যে মান যা হবে, এ ক্রস গুণন বি ক্রস গুণন সি ব্র্যাকেটের মধ্যে যদি দিয়ে বের করি, এই দুইটার মান কিন্তু আমাদের সেম হবে, কোনো পরিবর্তন হবে না। দেখো দুইটার মানে কিন্তু 24, আমরা কিন্তু সেম কাজ করছি।
তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি এবিসি যে কোনো তিনটা বীজগণিতের রাশির জন্য এ ক্রস গুণন বি ব্র্যাকেটের মধ্যে দিয়ে গুণন সি ইজিক্যাল টু এ ক্রস গুণন ব্র্যাকেটের মধ্যে বি ক্রস গুণন সি যদি দিই তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, এই দুইটা সমান হচ্ছে, যা গুণের সংযোগ বিধি। এটা হচ্ছে আমাদের গুণের সংযোগ বিধি। তাহলে এই নিয়মটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের যখন অঙ্কের মধ্যে আমরা এই নিয়মগুলো ব্যবহার করব তখন কিন্তু আমাদের গুণের বড় বড় নিয়মগুলো আসতে পারে, মানে অনেক বড় বড় বীজগাণিতিক গুণ আসতে পারে, সেখানে কিন্তু আমরা এই নিয়মগুলো ব্যবহার করে খুব সহজে সেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। এই জন্য অবশ্যই এই নিয়মগুলো কিন্তু একটু মনে রাখা লাগবে। তাহলে আমরা গুণের বিনিময় বিধি দেখলাম, গুণের সংযোগ বিধি দেখলাম, এরপরে গুণের সূচক বিধি দেখবো। আমরা গুণের সূচক বিধিটা কি, যেখানে একই একই হচ্ছে যে সংখ্যা বা অঙ্ক আমরা গুণ করব এবং তার মাত্রা বা ঘাত যেটা বলে। দেখো এখানে হচ্ছে যে এ গুণন এ করা হয়েছে, এ গুণন এ দুইটা কিন্তু আমাদের একই মান, এ গুণন এ। এখন এ গুণন এ করলে দুইটা একই মান গুণ করলে আমরা জানি কি যে সেখানে পাওয়ারটা যোগ হয়ে যায়। একই জিনিস দুইবার গুণ করলে আমাদের কি হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, এ স্কোয়ার হবে বা বর্গ হবে। এটাকে আমরা কি বলি, এ স্কোয়ার বা এ বর্গ। যদি আমরা তিনটা এ গুণন করি, এ গুণন এ গুণন এ বেস, এটাকে আমরা কি বলি, বেস বলি, তাই না? বেস যদি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এই যে এ লিখলাম, সাপোজ এই এর উপরে পাওয়ার হিসাবে কিছু না থাকলে আমরা এটা ওয়ান কল্পনা করতে পারি, কারণ ওয়ান আছে, আমরা ওয়ানটা লেখার প্রয়োজন হয় না, তাই আমরা লিখি না। পাওয়ার উপরে কি থাকে, ওয়ান। তাহলে এই এর উপরে ওয়ান, এই এর উপরে ওয়ান, এই এর উপরে ওয়ান, তাহলে তিনটা ওয়ান যদি এখানে যোগ করা হয়, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি যোগ করা হয় তাহলে আমাদের কি হয়, এ কিউ হয়। এখানেও সেম ভাবে দেখো এর উপরে পাওয়ার কি আছে, ওয়ান যদি আমরা ধরি তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে করলে কত হয়, টু হয়। এইভাবে কিন্তু আমাদের সূচকের আসলে নিয়মটা প্রয়োগ করা হয়। এখানেও দেখো সেম ভাবে কি করছে, এ গুণন এ করছে, এ স্কোয়ার দিছে, এ গুণন এ গুণন এ করছে। আমি একটু মার্ক করে দেখাই দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। দেখো ফার্স্টে এই যে এ গুণন এ, এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার করছে, আবার এ গুণন এ গুণন এ, এখানে কিন্তু আমাদের দেখো এ কিউব করছে। এরপর আবার চারটা এ গুণ করছে, চারটা এ গুণ করলে তাহলে কি হবে আমরা জানি, এ টু দি পাওয়ার 4 হবে। এটাকে আমরা এ স্কোয়ার বা এর উপর বর্গ এ কিউব বলতে পারি ঘন। এখন চারটা এ গুণ করা হলে সেম দেখো এ গুণন এ গুণন এ গুণন এ, এখানে সবগুলোর বেস কিন্তু একই এ। আমাদের কিন্তু এই পাওয়ারটা তখনই যোগ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, যখন আমাদের বেসটা এক হবে, অর্থাৎ সবগুলোর বেস একই রকম হলে তখন আমরা এই তিনটার পাওয়ার যোগ করতে পারবো। এখানেও দেখো সবগুলোর বেস এ আছে, পাওয়ার দেওয়া নাই বলতে আমাদের এখানে কত, উপরে ওয়ান হবে আমরা জানি। তাহলে চারটা গুণ করা হয়েছে, আমরা একটা এ লিখে এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, চারটা ওয়ান যোগ করলেই আমরা এই এর মান পেয়ে যাব। তাহলে সাধারণভাবে কি হচ্ছে দেখো, যতগুলো আর কি এ গুণ করা হবে এখন বেস একই রকম থাকবে, আমাদের ততগুলো যোগ করা হবে পাওয়ার। এখন একটা এর উপরে পাওয়ার 2 দেওয়া আছে গুণন আরেকটা এর উপরে পাওয়ার 6 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে এ আর এ একই রকম আছে না, আমাদের সূচকের নিয়ম অনুসারে তাহলে কি হবে, এ এই যে এটার পাওয়ার প্লাস এই যে এটার পাওয়ার কত 6 আছে, 2 প্লাস 6, তার মানে আমাদের রেজাল্ট আসবে a টু দি পাওয়ার 8। এই a টু দি পাওয়ার 8টা কিন্তু উপরে থাকবে পাওয়ার হিসাবে। এটাই হচ্ছে আমাদের সূচকের নিয়ম, যেখানে বেস একই থাকলে, দুইটার বেস একই থাকলে বা যতগুলো বেসই দেওয়া থাকবে, বেস একই থাকলে তার উপরে যে পাওয়ার দেওয়া থাকে বা ঘাত দেওয়া থাকে, মাত্রা দেওয়া থাকে, সেগুলো হচ্ছে যোগ হয়ে যাবে। এখন এখানে যদি আমরা এই পাওয়ারের জায়গায় যত বড় মানই দেওয়া থাকুক, আমরা এম কল্পনা করলাম, এম এর মান হইতে পারে 1 2 10 20 100, অনেক কিছু হইতে পারে। এর উপরে পাওয়ার আমরা কল্পনা করলাম এম, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, আরেকটা এর উপরে পাওয়ার এন দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে, এ এম প্লাস এন। এইটা হচ্ছে আমাদের
সূচকের নিয়ম, যেখানে দুইটা দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে দুইটার বেজ যদি একই রকম থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। পাওয়ার যদি ভিন্ন ভিন্নও দেওয়া থাকে তাহলে পাওয়ার দুইটা এন এবং এন কিন্তু দুইটা ভিন্ন, অর্থাৎ একটার উপরে 5 আরেকটার উপরে 10 দেওয়া থাকলে দুইটা যোগ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে সাধারণভাবে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমাদের ফলাফল কি হবে a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে m ও n যে কোনো পূর্ণ সংখ্যা, m এবং n কে পূর্ণ সংখ্যা বলা হয়েছে, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হবে। এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়, এটাকে সূচকের নিয়ম বলা হয়। যেখানে দেখো আবার আরেকটা বিষয় এখানে উল্লেখ করছে, দেখো যদি ব্র্যাকেটের উপরে দিয়ে আলাদা করে, এই বিষয়টা কিন্তু আবার অনেকেই ভুল করে, এটা একটু ভালো করে দেখো যে এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা যদি এ স্কোয়ার তার উপরে কিউব দিই বা এ কিউব তার উপরে স্কোয়ার দিই তাহলে এই দুইটার মান কি আসবে? আমরা এইখানে কিন্তু যদি এরকম করি এ 2 প্লাস 3 করে এ টু দি পাওয়ার 5 লিখি এইটার জন্য, তাহলে কিন্তু এটা হবে না, এখানে কিন্তু পাওয়ার যোগ হবে না, এইটার মানে কিন্তু পাওয়ার যোগ না। এই যে উপরে কিউব দেওয়া আছে, এই কিউবের মানে কি, এই যে ব্র্যাকেটের মধ্যে যে তিনটা মান দেওয়া আছে এই মানটা 3 বার গুণ হবে। যেমন আমরা যদি a কিউব লিখতাম, আমরা যদি এখানে পাশে একটু ফলো করো, আমরা যদি a কিউব লিখতাম তাহলে তার মানে কি দাঁড়াইতো a গুণন a এর উপরে পাওয়ার 1 গুণন a এর উপরে পাওয়ার গুণন a টু দি পাওয়ার 1। a কিউবের মানে কিন্তু দাঁড়াইতো তিনটা a গুণন অবস্থায় আছে, a টু দি পাওয়ার 1 গুণন a টু দি পাওয়ার 1 গুণন a টু দি পাওয়ার 1 এই অবস্থায় আছে। বা আমরা যদি a স্কয়ার লিখতাম তার মানে কি দাঁড়াইতো a টু দি পাওয়ার 1 গুণন a টু দি পাওয়ার 1, অর্থাৎ দুইবার গুণন আছে, অর্থাৎ পাওয়ার যেটা থাকবে উপরে মান মাত্রা যেটা দেওয়া থাকবে এইটা প্রকাশ করে এটা কতবার গুণ অবস্থায় আছে, একই ভিত্তি একই বেস কতবার গুণ অবস্থায় আছে। আচ্ছা এখন তাহলে দেখো তো a স্কয়ারের উপরে কিউব আছে, এই a স্কয়ার কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে এই কিউব কি প্রকাশ করছে a স্কয়ারটা কতবার গুণ অবস্থায় আছে, মানে a স্কয়ার গুণন a স্কয়ার গুণন a স্কয়ার, এইটার মানে কিন্তু এইটা হবে, অর্থাৎ a স্কয়ারের উপরে কিউব মানে a স্কয়ার 3 বার গুণ অবস্থায় আছে। এখন এই যে গুণ 3 বার গুণ দিলাম, এখন এটার মান কত আসবে a 2 প্লাস 2 প্লাস 2 মানে a টু দি পাওয়ার 6, এইটা কিন্তু সঠিক রেজাল্ট হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে এইটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হবে। নিচেও একই ভাবে দেখো, এখন যদি আমরা a কিউবের উপরে স্কয়ার দিই এর মানে তার কি দাঁড়াবে a কিউব গুণন a কিউব, এখানে কিন্তু স্কয়ার আছে মানে দুইবার গুণ আছে, 2 আছে, দেখো উপরে পাওয়ার কত আছে 2 আছে, তার মানে ভিতরে যে a কিউব আছে a কিউব দুইবার গুণ অবস্থায় আছে। তাহলে যদি এটা করি 3 প্লাস 3 হবে, অর্থাৎ a টু দি পাওয়ার 6 হবে। তাহলে এটা ঠিক একই ভাবে এই ভুলটা কিন্তু অনেক সময় আমরা করি, এই ভিতরে স্কয়ার তার উপরে পাওয়ার যদি দেওয়া থাকে ব্র্যাকেট দিয়ে তাহলে কিন্তু এটা আমাদের ভুল হইতে পারে, এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই দেখো নিচে কিন্তু এটা খুব সুন্দরভাবে এখানে বলে দিছে a কিউব তার উপরে যদি স্কয়ার দেওয়া থাকে তার মানে হচ্ছে a কিউব গুণন a কিউব, এই যে বাইরে স্কয়ার দেওয়া আছে এর মানে হচ্ছে ভিতরে a কিউব দুইবার গুণ অবস্থায় আছে, এবং এটাকে যখন আমরা বাইরে গুণ করব তখন আমরা বেস একই রকম আছে, এ একই রকম আছে, গুণ অবস্থায় আছে, পাওয়ার দুইটা যোগ করে আমরা a টু দি পাওয়ার 6 তখন আমরা হচ্ছে যে লিখতে পারবো। বা সরাসরি আমরা কিন্তু এই যে আরেকটা কাজও করতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি গুণ করে দিই, যেমন ধরো এইখানে a টু দি পাওয়ার 6 আসতেছে, আমরা যদি সরাসরি এই যে পাওয়ারটার সাথে এই বাইরের মানটা গুণ করে দিই তাও কিন্তু আমাদের সেম রেজাল্ট আসবে a টু দি পাওয়ার 6। যেমন ধরো এই যে এখানেও যদি গুণ করে দিই তাহলে কিন্তু এটার রেজাল্ট আমাদের a টু দি পাওয়ার 6 আসবে, যেটা আমাদের রেজাল্ট আসছে। অর্থাৎ আমাদের যদি এরকম দেওয়া থাকে আমরা সরাসরি এভাবে ভেঙে বের করে গুণ করতে পারবো, বা আমরা যদি মনে করি সরাসরি a কিউব তার উপরে স্কয়ার আছে গুণ করে দিব, এই যে এই দুইটা গুণ করে দিব a টু দি পাওয়ার 6 হয়ে যাবে, তাও কিন্তু আমাদের রেজাল্ট সেম আসবে।
তাহলে আমরা যদি গুণ করে দিই ডিরেক্টলি, সরাসরি বাইরে বের করে গুণ না করে, তাহলে আমাদের নিয়মটা কেমন হচ্ছে দেখো, a টু দি পাওয়ার m, তার বাইরে যদি n দেওয়া থাকে, ভিতরে কি a টু দি পাওয়ার m আছে ব্র্যাকেট দিয়ে, তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের বাইরে n দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এখানে a টু দি পাওয়ার mn, অর্থাৎ এই যে এই দুইটা গুণ করে দিতে পারবো a টু দি পাওয়ার mn, তাহলে কিন্তু আমাদের মান একই আসবে। এটাও কিন্তু আমাদের সূচকেরই একটা নিয়ম। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো, এবং পরবর্তীতে যখন আমাদের অঙ্কের মধ্যে এই নিয়মগুলো ব্যবহার করা লাগবে, তখন তোমরা সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারবে। তারপরেও যদি তোমাদের ভুল হয়, তোমরা এই ক্লাসগুলো আবার বারবার রিপিট করে দেখে নেবে, এগুলো একটু নোট করে রাখবে। বইয়ের মধ্যে তোমরা যারা বই পাইছো, বইয়ের মধ্যে কিন্তু এই নিয়মগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো একটু মার্ক করে রাখবে। অঙ্ক করার সময় ভুল হইলে তোমরা এগুলো দেখে আবার ঠিক করে নিতে পারবে, বা এখন তোমরা এখান থেকে নোট করেও রাখতে পারো। আচ্ছা, এটা গেল আমাদের গুণের সূচক বিধির নিয়ম। এবার গুণের বন্টন বিধি। বন্টন বিধির মধ্যে কি নিয়ম আসতেছে দেখো, এখানে পৃষ্ঠা নাম্বার আমরা হচ্ছে যে কত নাম্বার পৃষ্ঠায় চলে আসছি, এটা ছিল আমাদের হচ্ছে প্রথম পৃষ্ঠা 50 পৃষ্ঠায়, এরপরে আমাদের 51তম পৃষ্ঠা। দেখো 51তম পৃষ্ঠাতে হচ্ছে আমরা গুণের বন্টন বিধির নিয়মে আসছি। গুণের বন্টন বিধির নিয়মটা কি, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যে এখানে আমাদের 2 ইন্টু a প্লাস বি দেওয়া আছে। আমরা একটু বোর্ডে তুলে বুঝাই দিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো এখানে 51 পৃষ্ঠাতে আমাদের নিয়ম দেওয়া আছে গুণের বন্টন বিধি, যেখানে 2 ইন্টু a প্লাস বি দেওয়া আছে, a প্লাস বি ইন্টু a প্লাস বি, এর মানে কি আমাদের 2 ইন্টু a প্লাস বি। আচ্ছা, আমরা যদি এখানে সাপোজ 2a লিখি, তার মানে কি দাঁড়াবে a প্লাস a, দুইটা a যোগ করলে 2a হবে, তাই না? 1 প্লাস 1 করলে কত হয়? 1 প্লাস 1 করলে 2 হয়, এটা তো আমরা সবাই জানি কম বেশি, তাই না? এখন এইখানে যদি সেম ভাবে a প্লাস a করা হয়, তাহলে দুইটা a হচ্ছে না আমাদের এখানে, তাহলে এখানে কত হবে? 2a হবে। আচ্ছা, একইভাবে এখানে যদি 2 ইন্টু a প্লাস বি করা হয়, তার মানে কি a প্লাস বি যোগ a প্লাস বি করা হচ্ছে, দুইটা a প্লাস বি যোগ করা হচ্ছে, তাহলে আমাদের 2 ইন্টু a প্লাস বি হচ্ছে। এখন এইখানে সেম ভাবে এখানে দেখো উদাহরণে দেখানো হয়েছে 2 ইন্টু a প্লাস বি, তাহলে কি হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a প্লাস বি, যেহেতু 2x ইকুয়াল টু x প্লাস x, এই যে যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখালাম a প্লাস a করলে 2a হবে। একইভাবে x প্লাস x, আমরা যদি এই যে x প্লাস x, দুইটা x কে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত? 2x হবে, আমরা স্বাভাবিকভাবেই জানি। এখন এইখান থেকে আবার দেখানো হয়েছে যে a প্লাস a b প্লাস b করা হয়েছে, অর্থাৎ এই লাইনে আবার দেখো কি করা হয়েছে, a প্লাস a প্লাস b প্লাস b। এইটা আমাদের একটু বুঝতে সমস্যা হবে, এটা অনেকের কাছেই একটু প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে করলাম? এখানে তো a প্লাস b দেওয়া আছে, এখানে তো a প্লাস b দেওয়া আছে, তাহলে a প্লাস b এর জায়গাতে a কিভাবে আসলো? আবার a প্লাস b আছে, b প্লাস b কিভাবে হলো? এটা একটু সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। দেখো দুইটা ভাবে আমি বুঝাই দিচ্ছি, আশা করি দুইটা ভাবেই বুঝতে পারবে। দেখো এখানে b দেওয়া আছে, আমরা জানি যে এই যে আমরা ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে, বাইরের চিহ্নের সাথে গুণ করে আমরা বাইরে বের করতে পারবো। তাহলে প্রথম আমরা যদি এইভাবে কল্পনা করি, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস a প্লাস বি, এরকমটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যদি এর সামনে কিছু নেই, মানে আমাদের প্লাস আছে, তাহলে a প্লাস বি প্লাস a প্লাস a প্লাস a প্লাস b হবে। তাহলে কিন্তু এখানে a প্লাস বি প্লাস a প্লাস বি, এখান থেকে কিন্তু এই দুইটা a কে আমরা পাশাপাশি এইভাবে লিখতে পারি, a প্লাস a, আবার এই দুইটা b কে প্লাস b প্লাস b, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে এবার যদি আমরা ব্র্যাকেটের মধ্যে আবার এগুলোকে নিয়ে নিই, a প্লাস a দুইটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে মাঝখানে প্লাস দিয়ে আমরা আবার b প্লাস b লিখি, এখানে কিন্তু আমাদের মাঝখানে অবশ্যই প্লাস আছে, এই জন্য আমরা মাঝখানে প্লাস দিব, প্লাস না থাকলে কিন্তু আমরা এইভাবে দিতে পারবো না। তাহলে দেখো a প্লাস a প্লাস b প্লাস b, আমরা কিন্তু এইভাবে ব্র্যাকেটের ভিতর থেকে গুণটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে এসে এইভাবে কিন্তু যোগ করে আমরা a প্লাস b প্লাস b লিখতে পারি।
এটা হচ্ছে সাধারণভাবে আমরা হিসাব করে অর্থাৎ সাধারণভাবে আমরা যোগ করে এইভাবে আমরা করতে পারি। এরপর a প্লাস b থেকে আমরা এইভাবে জ্যামিতিক ভাবে, এখানে দেখো জ্যামিতিক ভাবে বুঝা দেওয়া হয়েছে, জ্যামিতিক ভাবে কিভাবে আনতে পারি আমি এটাও একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, বুঝতে খুবই সুবিধা হবে তোমাদের। দেখো একটু মনোযোগ সহকারে কনসেন্ট্রেশনের সাথে দেখবে যে খুব সুন্দরভাবে এটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো এটা আমি একটা নাম দিলাম, দুইটা অংশ একটা আয়তর এ বি সি ডি, আচ্ছা এখানে সিডি না দিয়ে আমরা পুরোটার নাম দিলাম সিডি, ঠিক আছে, এটা দিলাম ই এফ। আচ্ছা এখন এই পাশের যে এ বি মান আছে প্রস্থটার নাম আমরা 2 মান দিলাম আমরা 2। আচ্ছা যেহেতু এটা একটা আয়ত এ বি সি ডি, এটা একটা আয়ত, তাহলে এ বি 2 হলে আমাদের সিডিও আমাদের মান 2 হবে। বিই দেখো বিই এর মান আমি এ ধরলাম, বিই এর মান ধরলাম আমি এ, আর ইসি এর মান ধরলাম আমি বি, যেমনটা আমাদের চিত্রে দেওয়া আছে ঠিক সেভাবেই ধরছি। এইখানে যদি এখন আমি ক্ষেত্রফল বের করতে চাই, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এ বি ই এফ, এ বি ই এফ প্রথমে আমাদের একটা আয়ত হচ্ছে, তারপরে ই সি ডি এফ আমাদের কিন্তু আরেকটা আয়ত হচ্ছে। এখন যদি এ বি ই এফ প্রথমে এই আয়তটার আমি ক্ষেত্রফল বের করতে চাই, এ বি ই এফ, এ বি ই এফ, তাহলে এটার ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 আর প্রস্থ হচ্ছে আমাদের a, প্রস্থ হচ্ছে 2 আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের a, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি হচ্ছে 2 গুণন a অর্থাৎ 2a হচ্ছে। দেখো এখানে আমাদের 2a হচ্ছে। আবার আমরা যদি এ বি সি ডি পুরো আয়তক্ষেত্রটার হচ্ছে যে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এ বি ই এফ এইটার ক্ষেত্রফল আর আমাদের ই সি ডি এফ এটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল আর এই দুইটার ক্ষেত্রফল যদি যোগ করি, তাহলে আমরা এ বি সি ডি পুরো আয়তক্ষেত্র হচ্ছে ক্ষেত্রফল পাবো আমরা জানি। তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল বের করার আগে ই সি ডি এফ এর ক্ষেত্রফল, আমরা এ বি অর্থাৎ এটার ক্ষেত্রফল আমরা বের করছি, এখন আমরা এটার ক্ষেত্রফল বের করব। এটার ক্ষেত্রফল ই সি ডি এফ, এটার ক্ষেত্রফল সমান আমাদের কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ একই, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে বি আর প্রস্থটা হচ্ছে 2, তাহলে 2 গুণন বি হবে, তার মানে 2b আসবে। দেখো 2b এটার ক্ষেত্রফল। এখন যদি আমি পুরো এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করতে চাই, এ বি সি ডি আয়তক্ষেত্র, তাহলে আমাদের এই দুইটা যোগ করতে হবে। তাহলে এ বি সি ডি, এটা একটু সাইডে দেখা দিচ্ছি, দেখো জায়গা একটু কম আছে, এ বি সি ডি এর ক্ষেত্রফল তাহলে কি হবে, এই যে এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ হবে অর্থাৎ 2a প্লাস 2b, তাহলে 2a প্লাস 2b এর মধ্যে থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে দেখো a প্লাস b হচ্ছে আমাদের। এখানে তোমরা একটু ফলো করতে পারো, আমরা 2a প্লাস 2b যদি করি তাহলে আমাদের আবার 2 কমন নিই, তাহলে কিন্তু আমাদের a প্লাস b হচ্ছে, অর্থাৎ আমাদের এইটাই কিন্তু ফিরে আসতেছে আলাদাভাবে আমাদের 2a এবং 2b, এইটার ক্ষেত্রফল 2a আসতেছে আর একটার ক্ষেত্রফল 2b আসতেছে। আমরা যদি এই যে এখানে করছি, এখানে কিন্তু এইটার যোগফল আমাদের 2a হবে প্লাস এটার যোগফল কিন্তু আমাদের 2b হবে, অর্থাৎ আমরা যদি এই যে 2 ইনটু a প্লাস b কে আলাদাভাবে 2a প্লাস 2b করে লিখি, জ্যামিতিক ভাবে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে পরিমাপ করা লাগে, আমরা এই পরিমাপগুলো শিখতেছি অ্যাকচুয়ালি কিসের জন্য, জ্যামিতির জন্য। যদি আমরা প্রয়োগ করি তাহলে জ্যামিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 ইনটু a প্লাস b আমরা যখন ব্যবহার করব এর মানটাকে 2a প্লাস 2b হিসাবে, আমাদের রেজাল্ট কিন্তু একই থাকতেছে। জ্যামিতিতে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের পুরোটার যে ক্ষেত্রফল আছে
এই ক্ষেত্রফল কিন্তু আলাদাভাবে 2a প্লাস 2b এর মানও যা আসবে 2 ইন্টু a প্লাস b, এই যে এটাকে কিন্তু আমরা যোগ করলে, এই দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি যে 2 ইন্টু a প্লাস b। এই 2 ইন্টু a প্লাস b এর মানও যা হবে, আলাদাভাবে এই দুইটার যোগফলের মানও কিন্তু 2a প্লাস 2b এর যোগফলের মানও কিন্তু আমাদের সেমই আসবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানেও সেম কাজটা করা হয়েছে, এই যে 2b করা হয়েছে। আচ্ছা, ab ef এর ক্ষেত্রফল বের করা হয়েছে 2a, এরপরে এই দুইটার ক্ষেত্রফল বের করা হয়েছে 2b। এই দেখো পরের অংশ, এই অংশের হচ্ছে 2a, এই যে 2a, আর এই অংশ হচ্ছে আমাদের 2b। তাহলে দুইটার ক্ষেত্রফল যোগ করা হয়েছে 2a প্লাস 2b। তাহলে কিন্তু আমাদের পুরো হচ্ছে যে ab cd পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই যে abcd আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম abef প্রথম অংশেরটা যোগ দ্বিতীয় অংশেরটা, এই যে প্রথম অংশেরটা যোগ দ্বিতীয় অংশেরটা, তাহলে 2a প্রথম অংশেরটা যোগ দ্বিতীয় অংশেরটা হচ্ছে আমাদের 2b। তাহলে দেখো আবার আলাদাভাবে যদি আমি abcd মানে এককভাবে আলাদাভাবে আমি ডাইরেক্ট abcd এর ক্ষেত্রফল যদি বের করি, তাহলে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের বিসি দেখো, আর প্রস্থ হচ্ছে আমাদের এবি। তাহলে বিসি এর মধ্যে আমাদের বিই প্লাস ইসি থাকতেছে, অর্থাৎ এ প্লাস বি হবে, আর এ বির মান হচ্ছে আমাদের 2। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ পুরোটার ক্ষেত্রফল একবারে করতেছে, কিন্তু আমরা এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ এ বি গুণন বিসি হবে। এই যে বিসি গুণন এবি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বিসি গুণন এবি। বিসির মধ্যে কিন্তু আমাদের বিই প্লাস ইসি আছে, এই যে বিই প্লাস ইসি, বিসি কে ভেঙে বিই প্লাস ইসি, আর এবির মতন থাকলো। এই যে বিসির মধ্যে বিই প্লাস ইসি দুইটা মান আছে। এখন এবির মান হচ্ছে আমাদের 2, এবির মান আমরা 2 বসাইলাম, আর বিসির মধ্যে দেখো এ প্লাস বি দুইটা মান যোগ করলে কিন্তু আমরা পাবো এই যে এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 2 ইন্টু এ প্লাস বি, আর এই যে আলাদাভাবে আমরা দুইটার ক্ষেত্রফল আলাদা আলাদা বের করে নিয়ে যোগ করছি, তাতেও কিন্তু আমাদের 2a প্লাস 2b করে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। দুইটার যোগ করেও কিন্তু আমরা 2a প্লাস 2b করে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রফল আর এই একবারে করলাম, এই ক্ষেত্রফল তো একই ক্ষেত্রফল, তাই না? তাহলে দুইটা সমান হবে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি আর 2a প্লাস 2b এর মান কিন্তু সমান, কারণ দুইটা একই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বন্টন করে, এটা আমাদের হচ্ছে কি ছিল, গুণের বন্টন বিধি। এখানে আমরা আলাদাভাবে দুইটাকে আলাদা আলাদা করে যোগ করে বা একসাথে আমরা পুরোটার সূত্র দিয়ে যদি ক্ষেত্রফল বের করি, মানে এখানে যে বন্টন করা হয়েছে a প্লাস b কে গুণ করে 2a ইন্টু 2b, 2a ইন্টু 2b, মাঝখানে কিন্তু আমাদের প্লাস আছে, তাহলে 2a ইন্টু 2a করে 2a প্লাস 2b গুণ করলাম। এখানে প্রথমে এর সাথে গুণ করলে 2a, তারপরে মাঝখানে প্লাস আছে প্লাস, তারপরে 2b। তাহলে কিন্তু এখানে আমরা আলাদা আলাদা ভাবে বন্টন করে দেওয়া হচ্ছে, এইটাই এখানে বোঝানো হয়েছে। যদি 2a প্লাস 2b করে আমরা আলাদা ভাবে বন্টন করে দিই, তার মান আমাদের যা আসতেছে আমরা একসাথে গুণ করলেও তার মান আমাদের সেমই থাকতেছে। এই কারণে বন্টন করলে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে না, এখানে এটাই বোঝানো হয়েছে 2 ইন্টু এ প্লাস বি ইজ ইকাল টু 2a প্লাস 2b এর মান সেম থাকবে। এটা হচ্ছে আমাদের বন্টন বিধির নিয়ম। আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে কিন্তু এই বন্টন বিধির সূত্রটা প্রয়োগ করা লাগবে, যেখানে 2 ইন্টু এ প্লাস বি আকারে থাকতে পারে, আমাদের 2a প্লাস 2b আকারে অঙ্ক সমাধান করা লাগতে পারে, বা 2a প্লাস 2b আকারে দেওয়া থাকতে পারে, আমাদের 2 ইন্টু এ প্লাস বি আকারে সমাধান করা লাগতে পারে। তাহলে এখানে মূল কথা, এখানে যদি এ বি না থেকে অন্য কোনো মানও থাকে, আমাদের নিয়মটা কিন্তু সেম থাকবে। এটাই অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে, যে এখানে বাইরে দেখো এম, 2 এর জায়গাতে এম ব্যবহার করা হয়েছে, 2 এর জায়গাতে এম ব্যবহার করা হয়েছে, এ বি এর জায়গাতে এ বি সি এরকম অসংখ্য মান থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা এইখানে যেরকম এই যে 2a মাঝখানে প্লাস আছে 2a প্লাস 2b, এখানে তাহলে আমরা কি কাজটা করছি, এটা আমি পুরোটা মুছে দিয়ে, তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। তাহলে এইখানে আমাদের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা করা হয়েছে, এইখানে দেখো তাহলে আমাদের করা হয়েছে প্রথমে এর সাথে গুণ করা হয়েছে, বি এর সাথে গুণ করা হয়েছে, তাহলে 2a মাঝখানে যে প্লাস আছে প্লাস দিলাম, তারপর আবার বি এর সাথে গুণ করলে 2b। তাহলে এই যে 2a প্লাস 2b আর 2a প্লাস b এটার মান আমাদের একই থাকতেছে। তাহলে মূল কাজ এখানে কি করা হয়েছে, প্রথমে 2 এর সাথে a গুণ করা হয়েছে, তারপর 2 এর সাথে আবার b গুণ করা হয়েছে, মাঝখানে প্লাস আছে প্লাস দেওয়া হয়েছে।
একইভাবে এখানে যদি আমাদের 2 এর জায়গাতে m দেওয়া থাকে এবং ভিতরে যদি আমাদের a প্লাস বি প্লাস সি এরকম প্লাস আরো মান চলতেই থাকে, তাহলে এইখানে যেভাবে গুণ করা হয়েছে ফার্স্টে এর সাথে বি এর সাথে সি এর সাথে এইভাবে গুণ করে আমরা মানগুলো বসাইতে পারবো। তাহলে এম এ হবে, মাঝখানে প্লাস আছে প্লাস দিব, এম বি হবে, এরপরে প্লাস আছে প্লাস দিব, এম সি হবে প্লাস আছে, এইভাবে আমাদের মানগুলো চলতে থাকবে এবং এই দুইটার মান কিন্তু আমাদের সেম আসবে, এম ইন্টু এ প্লাস বি প্লাস সি অথবা এম এ প্লাস এম বি প্লাস এম সি, যেভাবে গুণ করে আমরা যদি মান বের করি আমাদের মান কিন্তু সেম আসবে। যেখানে আমরা এই যে এটাতে প্রমাণে আমরা বুঝতে পারলাম আমাদের মান কিন্তু সেমই থাকে, এটাই এখানে বোঝানো হয়েছে। দেখো এই দেখো এম ইন্টু এ প্লাস বি প্লাস সি করে আমরা যে মান পাবো ইজিক্যাল টু এম এ প্লাস এম বি প্লাস এম সি করে আমরা ওই একই মান পাবো। এই নিয়মকেই গুণের বন্টন বিধি বলা হয়। আসলে এই নিয়ম ব্যবহার করে আমাদের পরবর্তীতে আরো অনেক অঙ্ক করা লাগবে। তো আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে বুঝতে, তাহলে তোমরা কমেন্ট রেখে যেতে পারো, আমি পরবর্তী তোমাদের কমেন্টগুলো দেখবো, সমস্যা নেই। এরপরে দেখো আমাদের চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণ আমরা কিভাবে করব, এখানে দেখো আমরা জানি 2 কে 4 বার দিলে 2 কে মানে অর্থাৎ এখানে 2 কে 4 বার ব্যবহার করছে, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 কয়বার ব্যবহার করা হয়েছে এখানে আমাদের দেখো 4 বার ব্যবহার করেছে। আমি একটু মার্ক করে দেখাই দিই, দাঁড়াও। দেখো 1 2 3 4, এখানে কিন্তু আমাদের 2 কে 4 বার ব্যবহার করা হয়েছে। 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 ইজিক্যাল টু আমাদের কত হচ্ছে 8 হচ্ছে। আমরা জানি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 করলে আমাদের 8 হবে, তাই না? ইজিক্যাল টু 2 ইন্টু 4। এখন সহজ পদ্ধতি গুণের মাধ্যমে আমরা সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা 4 বার যোগ না করে একবারে 4 গুণ করে দিতে পারি। দেখো হয়তো এইগুলো তোমাদের কাছে অনেকের কাছে অনেক ইজি লাগতেছে, মনে হচ্ছে একদম সহজ অঙ্ক, এইগুলো আসলে এইভাবে করার কি দরকার, বাট হ্যাঁ এইগুলো বোঝানোর ক্ষেত্রে এইভাবে বোঝানো হচ্ছে। পরবর্তীতে যখন তোমরা অঙ্কের মধ্যে এই নিয়মগুলো প্রয়োগ করবে, অঙ্কের মধ্যে আসবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে যে এই যে নিয়মগুলো এখানে শেখা হচ্ছে এই নিয়মগুলো কিন্তু অঙ্কের মধ্যে যে প্রয়োগ করা হবে এবং অঙ্কের মধ্যে কিন্তু আর তোমাদের এরকম সহজভাবে তখন দেওয়া থাকবে না মানগুলো, এগুলো জাস্ট এইখানে কিভাবে আমরা সহজভাবে পরবর্তীতে করতে পারবো সেই নিয়মগুলো দেখানো হচ্ছে। এখানে যেরকম এই যে 2 যোগ 2, এই যোগ তো আমরা সবাই করতে পারি, আমরা জানি 2 যোগ 2 যোগ 2 কত হয় আমাদের 4 হয়। তাহলে 1 2 3 4 4 বার যোগ করা হয়। তাহলে কার সাথে কি যোগ করা হয়েছে 2, 2 কে 4 বার যোগ করা হয়েছে, 2 কে 4 বার যোগ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 কে 4 বার যোগ করা হয়েছে। এখন এই 2 কে 4 বার যোগ না করে যদি একবারে 4 এর সাথে গুণ দিয়ে দিই, 4 বার যেহেতু করা হয়েছে 4 বার না করে 4 এর সাথে গুণ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু এখানে মানটা ভুল হয়েছে, এইটা হবে, তাহলে আমাদের মানটা কিন্তু সেমই থাকতেছে। তার মানে আমরা বারবার যোগ না করে যতবার যোগ করতেছি সেই মানটা যদি একবারে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সরাসরি ওই মানটা পেয়ে যাব। এখানে বলা যায় 2 কে 4 বার গুণ করা হয়েছে। আচ্ছা 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে, 4 বার যোগ করা হয়েছে কিন্তু 4 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 4 বার যোগ করাও যা 4 দ্বারা গুণ করা, এই যে 4 বার যোগ করার মানও যা আসবে 4 দ্বারা সরাসরি গুণ করার মানও কিন্তু আমাদের তাই আসবে। এটাই বোঝানো হয়েছে এখানে, অর্থাৎ 2 গুণন 4 মানে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 অর্থাৎ 8। যে কোনো বীজগণিত রাশি a ও b এর জন্য আমাদের সেম এই নিয়মটা। এখানে যদি 2 কে আমরা a ধরি আর 4 কে যদি আমরা b ধরি তাহলে a ক্রস b ইজিক্যাল টু আমাদের কি আসতেছে ab আসতেছে। তাহলে a ক্রস b করলে আমাদের ab আসতেছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে যে এখানে মান প্রকাশ করছে। এর পরবর্তীতে দেখো এইখানে আরেকটা নিয়ম দেখানো হয়েছে পরবর্তী পৃষ্ঠাতে, আমরা এই অঙ্কটাই চলে আসতেছি, দেখো এই অঙ্কটাতেই চলে আসতেছি। এইখানে দুইটা নিয়ম এখানে প্রয়োগ করা হয়েছে, তোমরা
গুণের সাথে যে আমাদের চিহ্নর গুণ আছে, এখানে চিহ্নযুক্ত রাশির গুণ বলা হয়েছে, কিন্তু এখন যদি এখানে আমরা চিহ্ন যোগ করে দেই, অর্থাৎ 2 এর জায়গাতে যদি আমরা -2 ধরি, এর সাথে গুণন 4 দিই। দেখো, তার আগে আমি একটা সহজ জিনিস তোমাদের সাইডে লিখে রাখতেছি, তোমাদের তাহলে হিসাব করতে সুবিধা হবে। আমি জানি হয়তো তোমরা এটা 6এও করে আসছো, 6এও হয়তো বা তোমরা এটা করে আসছো। এখানে আমাদের যেটা করা হয়েছে 2 কে 4 বার যোগ করা হয়েছে, এটা একটু লিখে রাখলাম। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস গুণন, প্লাস করলে আমাদের ফলাফল হবে প্লাস, প্লাস গুণন মাইনাস করলে আমাদের ফলাফল হবে মাইনাস, প্লাস গুণন মাইনাস গুণন প্লাস করলে আমাদের ফলাফল হবে মাইনাস, মাইনাস গুণন মাইনাস করলে আমাদের ফলাফল হবে প্লাস। এইটা কিন্তু তোমরা মনে রাখবে। এখানে কিন্তু যোগ মানে অর্থাৎ প্লাস, প্লাসের সাথে চিহ্ন যদি প্লাস গুণ করা হয়, অর্থাৎ দুইটা রাশি এখানে গুণ করা হচ্ছে, সাপোজ ধরে যে এখানে এখানে এটা কিন্তু সামনে কিন্তু মাইনাস, আর এই 4 এর সামনে কিছু নাই অর্থাৎ প্লাস, প্লাস থাকলে কিন্তু আমাদের সামনে দেওয়ার প্রয়োজন হয় না গুণের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যা বা রাশির সামনে দেখি যে কিছু দেওয়া নেই, শুধু মানটা দেওয়া আছে, তার মানে আমরা ধরতে পারবো তার সামনে প্লাস দেওয়া আছে। তাহলে দেখো এইখানে আমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবো, প্লাস গুণন প্লাস করলে প্লাস হবে, প্লাস গুণন মাইনাস করলে মাইনাস হবে, মাইনাস গুণন প্লাস করলে মাইনাস হবে, মাইনাস গুণন মাইনাস। তাহলে আরো একটু সহজ করে দিচ্ছি আমি। দেখো, প্লাস গুণন প্লাস, এই দুইটা দেখো একই রকম, একই রকম, প্লাস গুণন প্লাস দুইটা একই রকম, দুইটা একই রকম যদি গুণ করা হয় তাহলে আমাদের প্লাস হচ্ছে। মাইনাস গুণন মাইনাস গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে দেখো এই দুটাও কিন্তু একই রকম, তাহলে গুণ করা হলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ গুণের সময় যদি দুইটা রাশি বা দুইটা পদের মান একই থাকে, হয় মাইনাস অথবা প্লাস, যদি মাইনাস থাকে দুইটাই মাইনাস, যদি প্লাস থাকে দুইটাই প্লাস। তার মানে গুণের সময় যদি আমাদের 2 বা ততোধিক রাশির মান একই থাকে, প্লাস থাকলে সবগুলা প্লাস, মাইনাস থাকলে সবগুলা মাইনাস, গুণের সময় যদি এরকম একই থাকে তাহলে তার ফলাফল সব সময় প্লাস হয় আমাদের। তার ফলাফল দেখো সবসময় কি হয়েছে, তার ফলাফল হচ্ছে আমাদের প্লাস হয়েছে, সবসময় প্লাস হবে। আর যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে, হোক আগেরটা মাইনাস পরেরটা প্লাস, বা পরেরটা মাইনাস আগেরটা প্লাস, দেখো এখানে আগে প্লাস পরে মাইনাস তাও মাইনাস, আগে মাইনাস পরে প্লাস তাও মাইনাস, অর্থাৎ একটা প্লাস এবং আরেকটা মাইনাস, আগে বা পরে থাকুক সমস্যা নেই, একটা প্লাস আর একটা মাইনাস যদি থাকে গুণের সময়, তাহলে তার ফলাফল আমাদের সবসময় মাইনাস হবে। এইভাবে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। আশা করি তোমরা এই বিষয়টাকে মনে রাখতে পারবে এইভাবে। এখন তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি, -2 ব্যবহার করছি। এখন দেখো এটা কিন্তু আলাদাভাবে আমরা করতেছি, -2 + 4, এই দেখো আমরা একটা মাইনাস একটা প্লাস নিছি, একটা মাইনাস একটা প্লাস নিছি, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, দেখো -2 এর সাথে 4 গুণ করা হয়েছে, কয়বার, 4 বার গুণ করা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো 4 গুণ করা হয়েছে, তাহলে আমরা এখানে 4 বার যোগ করতে পারবো। এই যে আমরা দেখলাম যে 4 বার যোগ করলে আমাদের যা মান হচ্ছে 1 2 3 4, 4 বার যোগ করলে আমাদের যা মান হচ্ছে 4 দ্বারা গুণ করলে সরাসরি আমরা সেই মান পাচ্ছি। অর্থাৎ 4 দ্বারা গুণ করাটাকে আমরা যদি যোগে পরিবর্তন করে দিই তাও কিন্তু আমাদের সেম মান আসবে। তাহলে যদি এখানে 4 দ্বারা গুণ করা হয়েছে, আমরা যদি এটাকে পরিবর্তন করে দিই যোগে, তাহলে আমাদের 4 বার যোগ করতে হবে। -2 প্লাস -2 প্লাস -2 প্লাস -2। দেখো 4 দ্বারা গুণ করাটাকে কিন্তু আমরা 4 বার যোগে পরিবর্তন করে দিয়েছি। যেমন এখানে 4 বার গুণ করলেও আমাদের মান একই আসতেছিল, 4 বার যোগ করলেও মান একই, অর্থাৎ 4 দ্বারা গুণকে আমরা 4 বার যোগে পরিবর্তন করে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করছি, দেখো 4 দ্বারা গুণ করাটাকে আমরা 4 বার যোগে পরিবর্তন করে দিছি। এখন 4 বার যোগে পরিবর্তন করে দিলে আমাদের এটার মান কত আসতেছে, দেখো -2। আচ্ছা, এই পারের মানটা কত আসতেছে, আমরা এই পারের মানটা লিখি। এখানে মাইনাস, এই যে আমরা মাইনাস আর প্লাস গুণ করা হলে কি হবে, ফলাফল মাইনাস হবে। এই 4 এর সামনে কিছু নাই বলতে কিন্তু আমরা প্লাস আছে জানি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণ 8 হবে, সমান, এই যে মাঝখানে সমান আছে সমান দিলাম। এরপর আমরা এইগুলো করব। দেখো এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা -2 দিলাম,
প্লাসে মাইনাসে, দেখো ব্র্যাকেটের ভিতরে আর বাইরে কিন্তু গুণ অবস্থায় থাকে সবসময়। তাহলে এই যে এই 2 এর সামনে কিন্তু মাইনাস আছে আর বাইরে কিন্তু প্লাস আছে, তাহলে গুণ অবস্থা আছে যেহেতু ব্র্যাকেটের ভিতরে এবং বাইরে আছে। তাহলে প্লাসে মাইনাসে -2, আবারও পরেরটা দেখো প্লাসে মাইনাসে -2 হবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে, প্লাসে মাইনাসে -2। তাহলে এইবারে আমাদের -8 সমান, এইগুলো কিন্তু সবগুলো মাইনাস অবস্থা আছে, -2 -2 -2 -2, সবগুলো যদি একই রকম চিহ্নযুক্ত থাকে যোগ বিয়োগের সময় তাহলে আমাদের যোগ হয়ে যাবে। দেখো আমরা কি করতাম, 2 + 2 + 2 + 2 হলে আমরা যোগ করে দিতাম 8, 2 + 2 + 2 + 2, -2 -2 -2 -2 থাকলেও আমাদের 8ই হবে, যোগ হয়ে যাবে। কিন্তু পার্থক্যটা যে এখানে হচ্ছে যে সবগুলোর মাঝখানে প্লাস থাকার কারণে এর সামনে চিহ্নটা প্লাস হবে, প্লাস আমরা দেই না, দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি মাইনাস থাকে মাঝখানে তাহলে এর সামনে চিহ্নটা মাইনাস হবে, এবং মাইনাসটা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া লাগবে। তাহলে সবগুলা একই রকম চিহ্নযুক্ত থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, এবং চিহ্ন সামনে আমাদের যেটা দেওয়া থাকবে মাইনাস দেওয়া থাকলে মাইনাস হবে, তাহলে -8। দুইটার মান কিন্তু সেম আসতেছে এইখানে, দেখো এইটাই বোঝানো হচ্ছে। তাহলে এইখানে যদি আমাদের এখন এটাকে এ ধরতাম আমরা, আমাদের এটা সংখ্যা দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি মান দিয়ে। এখন আমরা যদি এটাকে এ ধরতাম, -a ধরতাম, 2টাকেই ধরলাম আমরা a, তাহলে এটা -a গুণন 4টাকে যদি আমরা b ধরতাম তাহলে এটা কি হইতো, -ab। তাহলে আমাদের এটার গুণফল কি আসতো এখানে, -ab, মাইনাস এই যে -8 এসে তাহলে আমাদের -ab আসতো। দেখো এখানে কিন্তু সেম জিনিস বোঝানো হয়েছে। আবার আমরা যদি এই পারে দেখো তাহলে এটা আমাদের -ab আসতো। একইভাবে এইখানে আমাদের যদি এটাকে -a কল্পনা করতাম তাহলে -a, আর যদি আমাদের 4 বার এটা গুণ করা হতো, আমাদের আলাদাভাবে এটা নিচে করতেছি, এটা জায়গা নেই এখানে, আমি এটা মুছে দিয়ে আবার আলাদাভাবে করতেছি। দেখো আচ্ছা এখানে করে দেওয়া আছে, এখান থেকেই একটু দেখো। তাহলে এই যে -2 গুণন 4 করে আমরা দেখো -8 এখান থেকে পেয়েছি, আবার 4 বার গুণ করলেও আমরা কিন্তু -8ই পাচ্ছি। অর্থাৎ এর সাথে যদি b গুণ করা হয় তাহলে -ab মান আসতেছে। দেখো এখানে কিন্তু আমরা এই যে এটাকে যদি যেমন -2 এর সাথে আমরা গুণ করলে, 4 গুণ করলে আমাদের মান আসতেছে -8, অর্থাৎ এর সাথে যদি আমি b গুণ করি তাহলে আমাদের মান আসতেছে -ab। এটাকে যদি আমরা মাইনাস বাইরে দিয়ে a গুণন b করি, মাইনাসটাকে যদি শুধু এর সাথে না রেখে এখন আমরা বাইরে রাখি তাহলে ab এর গুণ করলেও কিন্তু আমাদের -ab আসবে, অর্থাৎ মান কিন্তু আমাদের সেম থাকবে। অর্থাৎ আমরা তাহলে -a গুণন b করে যেই মান পাবো, -a গুণন b করেও কিন্তু আমরা সেই মানই পাবো। অর্থাৎ -a গুণন b থাকলে আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে দুইটাকে একসাথে লিখতে পারবো, আমাদের মান কিন্তু সেম থাকবে। এখানে এটা দেখানো হয়েছে, দেখো এই যে -2 গুণন 4 করলে এবং বাইরে মাইনাস দিয়ে 2 গুণন 4 করলেও কিন্তু আমাদের মান -8ই থাকবে, সেম থাকবে। এই কারণে -a গুণন b ইজ ইকুয়াল টু মাইনাস ব্র্যাকেটের মধ্যে a ক্রস b, আমাদের মান -ab থাকবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ ধরছে। আর আমাদের 1 নম্বর সমীকরণটা কিন্তু এই যে এটা ছিল, a গুণন b করলে আমাদের ab হবে। দেখো এখন যদি a গুণন -b করি, আমরা এখানে বিনিময় করছি, আমরা কিন্তু বিনিময় নিয়মটা দেখে আসছি যে আগেই, যে আমরা যদি গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন করি, গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে যে একটাকে -a ধরছি, একটাকে -a ধরছি, আরেকটাকে b ধরছি, এইটার যে গুণফলের মান আসতেছে আমাদের -ab। এখন যদি আমরা a কে প্লাস ধরি গুণন b কে মাইনাস ধরি, তারপরে আমাদের কিন্তু গুণফল -ab আসবে, -ab আসবে, গুণফলের কিন্তু মান সেম থাকবে। এখানে কিন্তু আমরা -a এর জায়গাতে -b করে দিছি, অর্থাৎ গুণ্য আর গুণকের
স্থান হচ্ছে যে আমরা চিহ্ন পরিবর্তন করে দিছি, এ গুণন মাইনাস বি গুণন, আচ্ছা এখানে মাইনাস বি কে কম বেশি করছে, এখানে চিহ্ন পরিবর্তন করলেও কিন্তু আমাদের সেম থাকবে। এখানে মাইনাস বি ধরছে, পরবর্তীটাকে দেখো পরিবর্তন করে এ গুণন মাইনাস বি ধরছে, আর পরবর্তীটাতে মাইনাস বি গুণন এ ধরছে, শুধু স্থান বিনিময় করছে, আমাদের চিহ্নের স্থান বিনিময় করা হয়নি, শুধু মানের স্থান বিনিময় করছে। মানের স্থান বিনিময় করলেও আমাদের কিন্তু মান সেম থাকবে গুণের বিনিময় নিয়ম অনুসারে। তাহলে এটা কিন্তু মাইনাস বি গুণন এ হবে, তাও কিন্তু আমাদের মাইনাস এ বি হবে, অর্থাৎ এ গুণন বি থাকবে, মাইনাস বি গুণন এ বা মাইনাস এ গুণন বি, কারণ এখানে বি এর জায়গাতে এ আর এর জায়গাতে বি লিখছে, স্থান বিনিময় করছে, তাহলে কিন্তু আমাদের মাইনাস এ বি থাকবে। অর্থাৎ এ গুণন মাইনাস বি ইজিক্যাল টু আমাদের মাইনাস ইন্টু এ গুণন বি থাকবে, যে আমরা কিন্তু শুরুতে নিছিলাম এ গুণন মাইনাস বি, এ গুণন মাইনাস বি এর মান কিন্তু আমাদের ফাইনালি কি আসতেছে, মাইনাস এ বি আসতেছে। এ গুণন মাইনাস বি এর মান এই যে মাইনাস ইন্টু এ গুণন বি, একটা লাইন কিন্তু আসছে আমাদের, মাইনাস ইন্টু এ গুণন বি করে মাইনাস এ বি আসতেছে, এটা 3 নম্বর সমীকরণ ধরছে। এই সমীকরণ থেকে আমরা 3 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস এ গুণন মাইনাস বি করলে মাইনাস ইন্টু মাইনাস এ গুণন বি করে আমাদের এই যে আমাদের এই মাইনাস আর ভিতরের মাইনাস আর বাইরের মাইনাস গুণ করে কিন্তু আমাদের প্লাস হয়ে যাচ্ছে। পরবর্তীতে কিন্তু আমাদের দেখো এটা প্লাস, আমরা কারণ জানি যে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। এখানে এই মাইনাস এ গুণন বি এর মান আমাদের ব্র্যাকেটের ভিতরে মাইনাসই থাকতেছে, কিন্তু এই যে বাইরের মাইনাসের সাথে গুণ করে আমাদের এ বি হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস এক্স এর যোগাত্মক বিপরীত এক্স। আচ্ছা, এখানে হচ্ছে মূলত এই চিহ্নগুলো আমরা কোনটার সাথে মাইনাস প্লাস গুণ করে আমাদের চিহ্নের মান কি আসবে সেটা দেখানো হয়েছে। আমরা এই নিয়মটাকে একটু অঙ্কের মধ্যে ব্যবহার করব যখন, তখন আরো সহজভাবে বুঝতে পারবো। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো। এখন আমরা 51 পৃষ্ঠার নিচে একটা উদাহরণ দেওয়া আছে, 52 পৃষ্ঠার নিচে একটা উদাহরণ দেওয়া আছে। 1 নম্বরেই ফার্স্টেই আমরা এই উদাহরণের এই অঙ্কটা দেখব। এটা খুব সহজভাবে আশা করি বুঝতে পারবে। দেখো এখানে 52 পৃষ্ঠার 1 নম্বর উদাহরণ যেটা দেওয়া আছে, আমরা 1 নম্বর উদাহরণটা একটু তুলতেছি। এখানে আমাদের দেওয়া আছে 5x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস, ও আচ্ছা এখানে প্লাস না, 5x স্কয়ার y টু দি পাওয়ার 4 কে 3x স্কয়ার y কিউব, 3x স্কয়ার, আমি একটু বড় করে দিচ্ছি অঙ্কটা তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে আমাদের 5x স্কয়ার y টু দি পাওয়ার 4 কে 3x স্কয়ার y কিউব দ্বারা গুণ করো। এটা দেওয়া আছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করি আমরা সেভাবেই তুলে নিব। 5x স্কয়ার y টু দি পাওয়ার 4 গুণন 3x স্কয়ার y কিউব। এখানে আমরা সংখ্যার সাথে সংখ্যা এবং যেই পদের সাথে যেই পদ, আমরা কি বলছিলাম বেজ একই রকম থাকতে হবে আমাদের, তাহলে আমরা তার সাথে সেটা গুণ করতে পারবো। যেমন 5 3 সংখ্যা 5 গুণন 3 আমরা এক পাশে নিয়ে নিব, আমরা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিব, মাঝখানে কিন্তু অবশ্যই আমরা গুণ চিহ্ন দিব, কারণ দুইটা পদই আমাদের গুণ অবস্থায় আছে, গুণ দিব। এরপর দেখো x, এখানেও x স্কয়ার আছে কিন্তু দুইটাই, তাহলে আমরা x স্কয়ার গুণন x স্কয়ার দিব, x এর সাথে x নিব আমরা, এরপরে y এর সাথে আমরা মাঝখানে গুণন দিয়ে আবার y এর সাথে y নিব, y এখানে কি আছে টু দি পাওয়ার 4 গুণন এখানে আছে y কিউব, তাহলে y কিউব নিব। এখন দেখো তাহলে 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15 হবে,
এখানে আমাদের মাঝখানে আর গুণ দেওয়ার প্রয়োজন নেই, এখন এখন শুধু আমরা একসাথে গুণগুলো করে লিখতে পারবো। দেখো তাহলে এখানে 15, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে, এখানে একটু তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, এক্স স্কোয়ার আছে। দেখো এক্স এক্স দুইটা বেস যেহেতু একই রকম আছে, তাহলে গুণ আছে মাঝখানে, আমরা পাওয়ার দুইটা যোগ করে দিতে পারবো, 2 যোগ 2 করলে হবে আমাদের 4, এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারবো আমরা সরাসরি। এরপরে আবার দেখো ওয়াই আর ওয়াই একই রকম আছে, বেস যেহেতু একই রকম আছে, পাওয়ার দুইটা আমরা যোগ করতে পারবো, তাহলে 4 আর 3 আমরা যোগ করে দিলে ওয়াই টু দি পাওয়ার 7 আমরা একসাথে লিখতে পারবো। এটাই কিন্তু আমাদের গুণের সঠিক সূচক অনুসারে, নিয়ম অনুসারে আমাদের গুণ হবে। তাহলে নির্ণয় গুণফল আমরা কি পাচ্ছি, অতএব নির্ণয় গুণফল পাচ্ছি আমরা 15 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 7। আশা করি তোমরা এই গুণগুলো এখন খুব সহজেই করতে পারবে। এগুলো আমাদের এই যে সূচকের নিয়ম ব্যবহার করে করা হয়েছে, গুণের বিনিময় নিয়ম চলে আসতে পারে, গুণের ক্ষেত্রে কোথাও বন্টন নিয়ম চলে আসতে পারে। তো এই নিয়ম অনুসারে আমরা এখন যখন প্র্যাকটিস করব তোমাদের কাছে আরো সহজ লাগবে। হয়তো আলাদাভাবে অনেকের কাছে অনেকটা বুঝতে একটু সমস্যা হতে পারে, প্র্যাকটিস না করলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে না। এই কারণে প্র্যাকটিস যখন আসবে আমাদের গণিতে, তখন কিন্তু এগুলো আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব, এবং আমাদের কিন্তু মূলত অঙ্কগুলো সঠিক নিয়মে করা লাগবে সঠিকভাবে। এরপরে 2 নাম্বার উদাহরণে দেখো আমরা আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এটা মুছে দিয়ে 2 নাম্বার উদাহরণে অঙ্কটা সমাধান করব। দেখো 2 নাম্বার উদাহরণে আমাদের দেওয়া আছে 12 a স্কয়ার x y স্কয়ার, a স্কয়ার x y স্কয়ার কে মাইনাস 6 a x কিউব b দ্বারা গুণ করো, আচ্ছা তাহলে এখানে আমরা তুলে নিচ্ছি প্রথমে 12 a স্কয়ার x y স্কয়ার গুণন দিলাম, যেহেতু এটা মাইনাস আছে আমরা কিন্তু এটা ব্র্যাকেটের, মাইনাস থাকলেই আমরা ব্র্যাকেটের মধ্যে দিব, তাহলে আমাদের কাছে সহজ হয়ে আসবে, না হলে আমাদের কাছে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই কারণে তোমরা মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে দিয়ে একটু করবে, সহজ হবে। আগে আমরা গুণটা দিয়ে নিচ্ছি ব্র্যাকেটের মধ্যে দিয়ে, দেখো গুণন মাইনাস, আমরা এই সংখ্যাটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম। এখন আমরা কার সাথে গুণ করব, দেখো 12 এর সাথে আমরা 6 কে গুণ করব। দেখো 12 এর সাথে আমরা 6 কে গুণ করব ফার্স্টে, তাহলে 12 গুণন, আচ্ছা এখানে আমাদের -6, আচ্ছা এখানে আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, এই কারণে আমরা 12 কে ব্র্যাকেটের মধ্যে না নিয়ে 12 কে আমরা বাইরে রাখবো, যাতে আমরা -6 টাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। 12 গুণন -6, আচ্ছা গুণন, এটা কিন্তু আমাদের সংখ্যার সাথে গুণ হলো, 12 এর সাথে 6 গুণ করা হয়েছে। এখন আমাদের a এর সাথে a, x এর সাথে x, এইভাবে আমরা গুণ করব। তাহলে a স্কয়ার গুণন, তার সাথে এখানে কিন্তু শুধু a আছে, তাহলে কিন্তু আমরা a রাখবো, শুধু a রাখবো, গুণন, এরপরে x আছে, এইখানেও x আছে, তাহলে x এর সাথে এখানে আছে x কিউব, তাহলে কিউব অবস্থায় গুণন, এরপরে y স্কয়ার আছে, এর সাথে গুণ হবে। দেখো আমাদের কিন্তু এইটার মধ্যে y নেই, ax, আমাদের ax y স্কয়ার আছে, এটার মধ্যে কিন্তু আমাদের y স্কয়ার নেই। আচ্ছা তাহলে কিন্তু এখানে y স্কয়ার একাই থাকবে, গুণন কিন্তু গুণ অবস্থায় থাকবে, যেহেতু আমাদের গুণন অবস্থা আছে, গুণন y স্কয়ার গুণন, এরপর আবার এটার মধ্যে b আছে, এটার মধ্যে দেখো নাই, তাহলে আমরা b কেও এইভাবে আলাদাভাবে শুধু গুণ রাখবো, শুধু আলাদাভাবে গুণ রাখবো। এখন তাহলে দেখো এই দুইটা গুণ করলে আমাদের কত হবে, দেখো এখানে কিন্তু 12 প্লাস আর 6 হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের কিন্তু মাইনাস হবে, আমরা জানি প্লাসে মাইনাসে একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণের সময় কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে -6×12 এরপরে a স্কয়ার, আর এই এর উপরে কিছু নাই, তাহলে কিন্তু আমরা জানি যে 1 আছে,
তাহলে এই বেস বেস যেহেতু একই আছে, এ এ একই রকম, তাহলে পাওয়ার দুটো যোগ হবে এ কিউব হয়ে যাবে। তাহলে এখানে এ কিউব, 2 আর 1 যোগ করলে 3 হবে এ কিউব। এরপরে এক্স এর ক্ষেত্রেও একই রকম, দেখো এই এক্স এর উপরে কিছু নেই, একটা এক্স এর উপরে, তার মানে কিন্তু 1 আছে আমরা জানি। তাহলে 1 আর এই এক্স এর উপরে 3 আছে, তাহলে বেস বেস একই রকম আছে, পাওয়ার দুটো যোগ হবে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে এখানে। এরপর আমাদের ওয়াই স্কোয়ার আছে আর বি আছে, তাহলে এটাই কিন্তু আমাদের রেজাল্ট অ্যান্সার হবে। দেখো -72 এ কিউব বি, বি যদি আমরা এখানে দেখো এখানে লিখছে বি, আগে লিখছে সাজায় লিখছে, আমরা যদি সাজায় না লিখি এইভাবে রাখি তাও আমাদের উত্তর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি আমরা সাজায় দিই, এই যে বিটা পরে আছে সব একই গুণ অবস্থায় আছে, যেহেতু আগে পরে করে লিখি কোনো সমস্যা নেই। এখানে এ কিউব বি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, আমরা যদি এই অবস্থায় রাখি তাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর সাজায় লিখলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এইভাবে হচ্ছে যে গুণের বিনিময় বিধি সূচকের নিয়ম ব্যবহার করে গুণগুলো কিন্তু করতে পারবো, এই গুণগুলো কিন্তু খুব সহজেই করতে পারবো। তাহলে আমরা এখানে গুণের বন্টন বিধির নিয়ম এবং চিহ্নযুক্ত গুণ আর উদাহরণ থেকে আমরা কিছু গুণ করলাম। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, এবং বাসায় এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি নিজেরাও এগুলো করতে পারবে। এরপরে দেখো আমরা 53 পৃষ্ঠাতে, এখন 53 পৃষ্ঠাতে আলোচনা করব। 53 পৃষ্ঠাতে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, এই উদাহরণগুলো এখন আমরা সমাধান করব। যত বেশি প্র্যাকটিস করব আমাদের কিন্তু নিয়মগুলো তত ভালোভাবে আয়ত্তে চলে আসবে এবং আমরা করতে পারবো পরবর্তীতে নিজেরাই। দেখো ঠিক আছে, আমি এখান থেকে দেখো উদাহরণ 3 তুলতেছি, উদাহরণ 3টা সমাধান করব। উদাহরণ 3-এ আমাদের কি দেওয়া আছে, -7 a স্কয়ার b টু দি পাওয়ার 4, a স্কয়ার b টু দি পাওয়ার 4 c কে 4a স্কয়ার c কিউব, 4a স্কয়ার c কিউব d d দ্বারা গুণ করো, দ্বারা গুণ করো। তাহলে আমরা -7a স্কয়ার b টু দি পাওয়ার 4 c, এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, গুণন 4a স্কয়ার c কিউব d। আচ্ছা, এখন এখানে যদি আমরা ব্র্যাকেট না দিই, এখন আশা করি তোমরা এখন ব্র্যাকেট ছাড়াও বুঝতে পারবে, তাও আমাদের হবে। তাহলে প্রথমে সংখ্যার সাথে গুণ করব, 7 এর সাথে 4, তাহলে এখানে আমাদের আসবে -7 গুণন, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, গুণন 4, এর সাথে গুণন অবস্থায় এর সাথে a, দেখো এখানে a স্কয়ার আছে, এখানেও a স্কয়ার আছে, তাহলে আমরা a স্কয়ার গুণন a স্কয়ার একটা ব্র্যাকেটে রাখবো। এরপর এখানে b আছে, এর মধ্যে কিন্তু আমাদের b নাই, তাহলে গুণন b টু দি পাওয়ার 4 সিঙ্গেল অবস্থায় থাকবে। এরপরে c আছে আমাদের, দেখো এটার মধ্যেও c আছে, এখানে c গুণন c কিউব আছে, তাহলে আমরা c কিউব ব্র্যাকেট দিব গুণন। এরপরে এর মধ্যে কিন্তু আমাদের আর কোনো পদ নেই এখন, তাহলে এর মধ্যে আমাদের d আছে, তাহলে গুণন d দিলাম। তাহলে এই দুইটা গুণ করলে 4 7 আমাদের কত হবে, 28, মাইনাস হবে কিন্তু একটা মাইনাস আর এই 4 কিন্তু আমাদের প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 7 28। এখানে a স্কয়ার a স্কয়ার দুইটা যেহেতু বেস একই আছে a a, তাহলে আমাদের যোগ হয়ে যাবে, পাওয়ার দুইটা যোগ হবে, 2 আর 2 যোগ করলে আমাদের 4 হবে, গুণন। এরপরে হচ্ছে আমাদের b টু দি পাওয়ার 4 আছে, b টু দি পাওয়ার 4 এর সাথে কিছু গুণ নেই, তাহলে b টু দি পাওয়ার 4 সিঙ্গেল চলে আসবে। এরপরে c এর উপরে কিছু নেই বলতে আমরা জানি 1 আছে, তাহলে c টু দি পাওয়ার 1 গুণন c করলে হচ্ছে আমাদের c টু দি পাওয়ার 4 হবে, 3 আর 1 যোগ করলে দিলে 4 হবে, c c যেহেতু একই রকম আছে, গুণন d, তার মানে d শুধু d হবে। তাহলে এটাই কিন্তু আমাদের গুণফল হবে। আশা করি তোমরা এই গুণগুলো এখন খুব সহজেই বুঝতে পারবে, করতে পারবে, নিজেরাও প্র্যাকটিস করতে পারবে। উদাহরণে যেগুলো দেওয়া আছে এগুলো খুবই ইজি দেওয়া আছে, এখন আমরা প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ এই গুণগুলো করব, প্র্যাকটিস করব। তোমরা এগুলো একটু যাদের সমস্যা হবে করতে গিয়ে তারা অবশ্যই দেখে নিয়ে বারবার প্র্যাকটিস করবে। আমরা 4 নম্বর উদাহরণটা এরপরে দেখবো। দেখো 4 নম্বর উদাহরণটা আমাদের কি দেওয়া হয়েছে, একটু ফলো করো।
উদাহরণ 4 আমাদের দেওয়া আছে -5a কিউব b c টু দি পাওয়ার 5 কে -4a টু দি পাওয়ার b টু দি পাওয়ার 5c স্কয়ার দ্বারা গুণ করো। আচ্ছা, তাহলে আমরা তুলে নিচ্ছি -5a কিউব b c টু দি পাওয়ার 5 গুণন -4a b টু দি পাওয়ার 5 c স্কয়ার। এখন দেখো আমরা জানি 5 এর সাথে 4 গুণ হবে সংখ্যা, তাহলে -5 গুণন -4, যেহেতু দুইটাই মাইনাস আমরা দুইটাই ব্র্যাকেটের মধ্যে নিলাম। এরপরে গুণন আমাদের a গুণ হবে, তাহলে a কিউব আছে আর এখানে শুধু a আছে, তাহলে a কিউব গুণন a গুণন। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি b আছে, তাহলে b গুণন এর মধ্যে b টু দি পাওয়ার 5 আছে, b টু দি পাওয়ার 5 নিলাম, আবার গুণন। এরপরে c আছে, এর মধ্যেও c আছে, তাহলে c টু দি পাওয়ার 5 আছে এখানে, c টু দি পাওয়ার 5 গুণন এখানে c স্কয়ার আছে, তাহলে আমরা c স্কয়ার নিলাম। এখন এখানে দেখো দুইটা কিন্তু মাইনাস অবস্থায় আছে, দুইটাই মাইনাস, -5 গুণন -4, দুইটা মাইনাস যদি গুণন অবস্থায় থাকে একই রকম চিহ্ন, তাহলে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে আমরা জানি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20 20 a আর এই এর উপরে পরবর্তী এর উপরে দেখো কিছু নাই বলতে 1 আছে, তাহলে a একই রকম আছে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 3 + 1 4 হবে, তাহলে a টু দি পাওয়ার 4। এর পরবর্তীতে b দেখো, b এর উপরে আবার কিছু নেই, 1 আছে, তাহলে আমরা জানি, তাহলে b টু দি পাওয়ার 1 আর 5 b একই রকম আছে, তাহলে 5 + 1 করলে 6 হয়ে যাবে, তাহলে b টু দি পাওয়ার 6। এরপরে c 5 আর 2 আছে, দেখো যেহেতু c একই রকম আছে, তাহলে 5 আর 2 যোগ হয়ে যাবে, c টু দি পাওয়ার 7 হবে। এটাই কিন্তু আমাদের आंसर দেখো, তাহলে 20 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 6 এবং c টু দি পাওয়ার 7 হবে। এই গুণগুলো কিন্তু এখন আমরা খুব সহজেই করতে পারবো, আশা করি তোমরাও করতে পারবে এখন এগুলো নিজেরাই। বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করা লাগবে, তাহলে কিন্তু আমাদের নিয়মগুলো খুব ভালোভাবে মনে থাকবে এবং পরবর্তীতে আমরা পরীক্ষার হলেও কিন্তু কোশ্চেনে এইভাবে করতে পারবো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু কাজ দিছে, আমরা এখানে এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বরে দেখো কাজ গুণ করো, এখানে কিন্তু আমাদের 4টা গুণ দেওয়া আছে, এই 4টা গুণ নিয়ে এখন আমরা একটু আলোচনা করব, এই 4টা গুণ প্র্যাকটিস করব আমরা আর কি, সমাধান করব। এখানে দেখো এগুলো কিন্তু আমাদের করে দেওয়া নাই, এইগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে, আমি করে দিচ্ছি, হয়তো তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হইতে পারে, আমি এগুলো করে দিচ্ছি, এগুলো একটু মনোযোগ সহকারে দেখো, এগুলো খাতায় নোট করে রাখবে এবং বাসায় যখন নিজেরা এগুলো প্র্যাকটিস করতে যাবে, না পারলে কিন্তু এই নোটগুলো দেখে বা ক্লাসটা দেখে কিন্তু তোমরা আবার প্র্যাকটিস করতে পারবে এবং সহজেই করতে পারবে আশা করি। তাহলে ফার্স্টে আমাদের দেওয়া আছে 7a স্কয়ার b টু দি পাওয়ার 5 কে 8a টু দি পাওয়ার 5 8a টু দি পাওয়ার 5 b স্কয়ার দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এত দ্বারা গুণ করতে হবে, এগুলো সব গুণ করতে হবে, আমি উপরে একবারে লিখে দিলাম গুণ করো। তাহলে আমরা তুলে নিচ্ছি 7a স্কয়ার b টু দি পাওয়ার 5 গুণন 8a টু দি পাওয়ার 5 b স্কয়ার। তাহলে প্রথমে 7 আর 8 গুণ করব, তাহলে 7 আর 8 7 গুণন 8 ব্র্যাকেটে নিয়ে নিলাম আমরা গুণন, এরপরে a আছে, এর মধ্যেও a আছে, তাহলে a স্কয়ার গুণন a টু দি পাওয়ার 5, দেখো এখানে a স্কয়ার এখানে a টু দি পাওয়ার 5 গুণন এখানে b আছে, এরপরে b টু দি পাওয়ার 5 আর b স্কয়ার, তাহলে b টু দি পাওয়ার 5 গুণন b স্কয়ার। তাহলে প্রথমে 27টা কত হবে 56, এরপরে a টু দি পাওয়ার a স্কয়ার আর a টু দি পাওয়ার 5 a একই রকম আছে, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, দেখো 5 আর 2 এর যোগ করলে 7 a টু দি পাওয়ার 7। এখানে b একই রকম আছে, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়ে যাবে b টু দি পাওয়ার 7। এটাই কিন্তু আমাদের
অ্যান্সার হবে এখানে 56 a⁻7 ইন্টু b⁻7। এটা কিন্তু আমাদের গুণফল হবে। এটা একটু তোমরা নোট করে রাখতে পারো, যেহেতু এগুলো করে দেওয়া নাই, তোমরা একটু নোট করে রাখবে, পরবর্তীতে নিজেরা করবে, ট্রাই করবে, আশা করি করতে পারবে। তারপরেও যদি তোমরা কোথাও আটকে যাও, কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা এই নোটগুলো দেখে নেবে, তারপরে আবার ট্রাই করবে, অবশ্যই করতে পারবে। এরপর খ নাম্বারটা তুলে নিচ্ছি আমরা। দেখো খ নাম্বারটা আমাদের দেওয়া আছে হচ্ছে -10 x³ y⁴ x³ y⁴ z কে 3x² y⁵ 3x² y⁵। তাহলে দেখো আমরা এখানে আবারও ব্র্যাকেটের মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার আর প্রয়োজন নেই, মাইনাস যেহেতু আছে আমরা বুঝতে পারবো এখন যে x³ y⁴ z গুণন 3x² y⁵। তাহলে -10 এর সাথে গুণ হবে 3, তাহলে -10 গুণের সময় কিন্তু আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবো অবশ্যই, -10 গুণন 3, এর সাথে গুণ আছে, এরপর x আছে, এটার মধ্যেও x আছে, তাহলে x³ আর x² গুণন x² গুণন, এরপরে y আছে, এটার মধ্যে y আছে, y⁴ আর y⁵ গুণন y⁵। আচ্ছা, এরপরে দেখো গুণন z আছে, প্রথমটার মধ্যে z আছে, দ্বিতীয়টার মধ্যে কিন্তু z নাই, তাহলে z একাই এভাবে গুণ অবস্থায় থাকবে কিন্তু। তাহলে এখানে গুণ করলে একটা মাইনাস একটা প্লাস, আমরা জানি মাইনাস একটা প্লাস একটা গুণের সময় হলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, 3 × 30। এখন হচ্ছে আমরা x গুণ করব, দুইটাই যেহেতু x একই রকম, তাহলে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, 3 আর 2 5, তাহলে x⁵। এরপরে y দেখো দুইটাই একই রকম, তাহলে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, y 4 আর 5 9 হবে যোগ করলে, এরপরে গুণন z। এটাই আমাদের অ্যান্সার হবে। এটা একটু তোমরা নোট করে রাখো, পরবর্তীতে তোমরা এটা দেখে খুব সহজেই পরবর্তী প্র্যাকটিস নিজেরা করতে পারবে। এরপরে দেখো গ নম্বরে আমাদের আবারও একই রকম গুণ দিছে, গ নম্বরটা আমরা তুলব। গ নম্বরে আমাদের দিছে 9ab² x³ y কে -5x y² দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে তুলে নিলাম 9ab² x³ y গুণন -5x y²। আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলেও দিতে পারবো, না দিলেও দিতে পারবো, মাইনাস যেহেতু আমরা একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে নিলাম, পরবর্তীতে আমাদের সুবিধা হবে। তাহলে 9 এর সাথে গুণ হবে 5, তাহলে 9 গুণন -5 দিলাম, যেহেতু -5। এরপরে দেখো এটার মধ্যে a আছে, এটার মধ্যে কিন্তু a নাই, তাহলে গুণন a শুধু দিয়ে রাখবো গুণন। এরপরে b আছে, এটার মধ্যে কিন্তু b ও নাই, তাহলে আমরা b²টাও আলাদাভাবে এইভাবেই গুণ দিয়ে রাখবো শুধু। এরপর এটার মধ্যে x আছে, এটার মধ্যেও x আছে, তাহলে x³ আর এটা শুধু x³ গুণন x গুণন। এরপর এটার মধ্যে y আছে, এটার মধ্যে y আছে, তাহলে শুধু y আছে আর y², তাহলে y গুণন y²। তাহলে দেখো এখানে 9 প্লাস আর 5 হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আমরা জানি মাইনাস 5 9 45। এখানে a একা আছে, তাহলে a শুধু বসবে, b² ও দেখো সাথে কিছু গুণ নাই, b² এইভাবেই বসবে। এখানে x এর উপরে কিছু নাই বলতে কিন্তু আমাদের জানে 1 আছে, তাহলে x একই রকম আছে, তাহলে 3 আর 1 যোগ হবে 4 হবে x⁴। এরপর y দেখো একই রকম, y একই রকম আছে, y এর উপরে কিছু নেই, তাহলে আমরা কত জানি যে কত আছে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হবে। তাহলে এটাই কিন্তু আমাদের গুণফল হবে। তোমরা এটা একটু নোট করে রাখো। এর পরবর্তীতে দেখো আমাদের ঘ নম্বরে আরেকটা প্র্যাকটিস দেওয়া আছে, এটা আমরা সমাধান করব। তাহলে আমরা গুণের যে কয়টা নিয়ম হচ্ছে যে গুণের নিয়মে যে কয়টা প্র্যাকটিস এখানে দেওয়া আছে, আমরা কিন্তু সবগুলোই এখান থেকে দেখলাম। এর পরবর্তীতে আসলে তোমরা আশা করি যে নিজেরাই এগুলো প্র্যাকটিস করার পরে করতে পারবে। -8 a³ x⁴ a³ x⁴
বি ওয়াই ওয়াই স্কোয়ার কে -4ab এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে তো লিখছি -8a কিউব x⁴ বি ওয়াই স্কোয়ার গুণন -4ab এক্স ওয়াই। আচ্ছা, তাহলে প্রথমে 8 এর সাথে আমাদের গুণ হবে 4, তাহলে -8 গুণন -4। দেখো দুইটাই কিন্তু আমাদের মাইনাস আছে, গুণন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে a আছে, এটার মধ্যেও a আছে, তাহলে এটা a কিউব আর এটা শুধু a কিউব গুণন a গুণন। এরপরে দেখতে পাচ্ছি এটার মধ্যে x আছে, এরপরে এটার মধ্যে x দেওয়া আছে x⁴, এটার মধ্যেও x কিন্তু দেওয়া আছে, কিন্তু পরে দেওয়া আছে, পরে দেওয়া থাকলেও কিন্তু আমরা নিব, যেহেতু এই সবগুলা কিন্তু নিজেরা আবার গুণ অবস্থায় আছে এবং এরাও কিন্তু সবগুলা নিজেরা গুণ অবস্থায় আছে। তাহলে x⁴ আছে, এর সাথে শুধু x আছে গুণন। এরপর এটার মধ্যে b আছে, এটার মধ্যে কিন্তু b দেখো আগে আছে, তাহলে এটাও b শুধু, তাহলে b গুণন b। এরপরে দেখো এটার মধ্যে y আছে, এটার মধ্যে y আছে, তাহলে y স্কয়ার গুণন শুধু y। তাহলে এই দেখো প্রথমে সংখ্যা গুণ আসতেছে আমাদের -8 -4, দুইটাই কিন্তু মাইনাস। আমরা জানি গুণের সময় দুইটা একই রকম চিহ্ন হলে এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 4 32 হবে। এখানে এর উপরে কিছু নাই বলতে 1 আছে, তাহলে দুইটা যেহেতু একই রকম a তাহলে 3 আর 1 যোগ হবে, মানে 3 আর 1 যোগ হবে, তাহলে a⁴ হবে। এরপরে x ও কিন্তু একই রকম, দেখো x একই রকম আছে, তাহলে পাওয়ার দুটো যোগ হবে, 4 আর 1 যোগ করলে 5 হবে। এরপরে দেখো আমাদের b, এটার নিচে উপরেও কিছু নেই, পরেরটার উপরেও কিছু নেই, অর্থাৎ 1 আছে আমরা জানি, তাহলে b 1 আর 1 যোগ করলে 2 হবে, b স্কয়ার হবে। গুণন এই y এর ক্ষেত্রে দেখো পরবর্তীতে y একই রকম আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হবে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের গুণফল। আশা করি তোমরা এই গুণগুলো খুব সহজেই বুঝতে পারছো এবং এখন তোমাদের কাছে খুবই ইজি লাগবে এখন এই গুণগুলো, এবং নিজেরাও প্র্যাকটিস করতে পারবে। এগুলো হচ্ছে সিম্পল আমাদের এক পদ বিশিষ্ট যে গুণগুলো আছে সেই গুণগুলো আমরা করলাম। এর পরবর্তীতে কিন্তু আমাদের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এখানে কিন্তু এক পদ দেখো। এরপরে কিন্তু আমাদের বহুপদ রাশি আছে, মানে অনেকগুলো পদকে একটা পদ দ্বারা গুণ করতে হবে, রাশিকে বা একটা বীজগণিতিক রাশিকে যেখানে অনেকগুলো পদ দেওয়া থাকবে সেটাকে একটা পদ দ্বারা গুণ করতে হবে, এরকম আমরা পাবো। এই নিয়মগুলো আমরা দেখবো পরবর্তীতে, এই নিয়মগুলো আমরা দেখবো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করলে কিভাবে আমরা গুণগুলো সহজেই করতে পারি। এগুলো কিন্তু এখন খুব সহজ লাগবে, তোমরা পরবর্তী অঙ্কগুলো ক্লাসগুলো যখন দেখবে যে খুবই ইজি লাগবে, কারণ এই গুণগুলোর নিয়ম যেগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে আছি। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে 4.4 বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এই ক্লাস করব। আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই আমরা দেখলাম, এবং এই পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে সবাই।